যারা চাকরিজীবী তারা অনেক সময় আয়কর রিটার্ন দিতে নিজেই আয়কর রিটার্ন তৈরি করতে চান। তো আমরা আজকের এই ভিডিওতে কিভাবে নিজে একজন চাকরিজীবী তার আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন সেই বিষয়টাই আলোচনা করব। এবং আমাদের আজকের এই ভিডিওটি যদি পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে আমার মনে হয় যে কোনো চাকরিজীবী তিনি সহজেই নিজের আয়কর রিটার্ন তিনি নিজেই দাখিল করতে পারবেন। সহজ 5টি ধাপে কিভাবে আয়কর হিসাব করতে হয় তা দেখাবো। যেহেতু সমুদয় আয়ের উপরে কর দিতে হয় না, কাজেই প্রথম ধাপে আমরা করযোগ্য আয় কোনগুলো সেটা বের করা শিখব। দ্বিতীয় ধাপে উক্ত করযোগ্য আয়ের উপর কত টাকা আয়কর আসবে প্রাথমিক হিসাব তা আমরা বের করব। তৃতীয় ধাপে সর্বোচ্চ আয়কর রেয়াত পাওয়ার জন্য সর্বনিম্ন কত টাকা বিনিয়োগ করতে হবে তা বের করব। চতুর্থ ধাপে উক্ত সর্বনিম্ন পরিমাণ অর্থ বিনিয়োগ করলে কত টাকা আয়কর রেয়াত পাবেন তা বের করব। এবং পঞ্চম ধাপে প্রাথমিক আয়কর হিসাব হতে কর রেয়াত বাদ দিয়ে চূড়ান্ত পদেয় আয়কর বের করা শিখব। আমরা এ পর্যায়ে একটি আয়কর রিটার্ন হাতে কলমে কিভাবে পূরণ করতে হয় সেটা দেখব। তো আমরা যেই আয়কর রিটার্ন ফর্মটি পূরণ করব সেটি হচ্ছে আইটি 11 গ। আইটি 11 গ। এই রিটার্নের উপরে 3টি অংশ রয়েছে, সেটা হচ্ছে স্বনির্ধারণী, সার্বজনীন স্বনির্ধারণী এবং সাধারণ। আমরা যেহেতু সার্বজনীন স্বনির্ধারণী অর্থাৎ নিজেরটা নিজেই করব, নিজের রিটার্ন নিজে জমা দিব এবং নিজের রিটার্ন নিজে করব, তো এক্ষেত্রে আমরা সার্বজনীন স্বনির্ধারণী যে পদ্ধতি সেটাকে টিক চিহ্ন দিব অথবা উপরে 82 বিবি সেটা লিখে দিব। লেখা আছে করদাতার নাম, আমরা এখানে করদাতার নাম অর্থাৎ যিনি কর দিচ্ছেন তার নাম। তারপরে দ্বিতীয় যে অংশটা রয়েছে সেখানে লিখব হচ্ছে জাতীয় পরিচয়পত্র যে নাম্বার সে নাম্বারটা লিখব। তারপরে 4 নাম্বার যে ঘরটা রয়েছে সেখানে লিখব হচ্ছে যে 12 ডিজিটের টিন নাম্বার সেই টিন নাম্বারটি লিখব। 5-এ আমরা 5-এর কতে লিখব হচ্ছে সার্কেল, আমি যেই সার্কেলের রিটার্নটি জমা দিব সেই সার্কেলের নম্বর লিখব। এবং 5-এর খতে লিখব হচ্ছে কর অঞ্চল অর্থাৎ যেই কর অঞ্চলে আমি রিটার্নটি জমা দিতে যাচ্ছি। 6 হচ্ছে আমি যেই কর বৎসরের জন্য কর রিটার্নটি জমা দিব, অর্থাৎ আমরা যেহেতু 2020 এবং 21 কর বৎসরের জন্য জমা দিব, তো সুতরাং আমরা এখানে 2020 এবং 2021 কর বৎসর লিখে দেব। 7 নম্বরে যে অংশটি রয়েছে সেখানে লিখব হচ্ছে আমরা যেহেতু নিবাসী অর্থাৎ বাংলাদেশের বসবাস করে রিটার্ন জমা দিচ্ছি, সুতরাং আমরা লিখব হচ্ছে নিবাসী। 8 নাম্বার হচ্ছে ব্যক্তি, ফার্ম, ব্যক্তি সংঘ, হিন্দু অবিভক্ত পরিবার। যেহেতু আমরা একজন ব্যক্তি, চাকরিজীবী একজন ব্যক্তি, সুতরাং ব্যক্তির যে অংশটি রয়েছে সেখানে টিক চিহ্ন দেব। ব্যবসা প্রতিষ্ঠান বা নিয়োগকারীর নাম, এক্ষেত্রে আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি সেই প্রতিষ্ঠানের নামটি লিখে দেব। আর যদি কোনো ব্যবসায়িক রিটার্ন হতো তাহলে সেক্ষেত্রে সেই ব্যবসা প্রতিষ্ঠানের যে নাম সেই নামটি লিখে দিতাম। যদি যিনি আয়কর রিটার্নটি দিচ্ছেন তার স্ত্রী যদি করদাতা হন তাহলে তার নাম এবং তার যদি টিন নাম্বার থাকে সেটি আমরা উল্লেখ করে দেব। আর যদি না থাকে তাহলে উল্লেখ করার দরকার নেই। 11 নম্বর হচ্ছে করদাতার পিতার নাম, 12 নম্বর হচ্ছে করদাতার মাতার নাম, 13 নম্বর হচ্ছে জন্ম তারিখ, 14তে হচ্ছে স্থায়ী ও বর্তমান ঠিকানা, টেলিফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো আমরা বেসিক তথ্যগুলো এগুলো আমরা একটা রিটার্নে প্রাথমিকভাবে পূরণ করে দেব। দ্বিতীয় পেজটি হচ্ছে করদাতার আয় বিবরণী, অর্থাৎ করদাতার বিভিন্ন উৎস থেকে যে আয়গুলো হয়েছে সেই আয়ের বিবরণী, কত টাকা আয়কর হলো, কত টাকা রিবেট, অর্থাৎ তার একটা পূর্ণাঙ্গ বিশ্লেষণ এবং কীভাবে আমরা আয়করটি প্রদান করলাম এই অংশটি আমরা পরে করব। আমরা আয়কর বিবরণীর 3 নম্বর যে পৃষ্ঠাটি আছে সেই পৃষ্ঠাটি এখন করব। সেই পৃষ্ঠাতে বিভিন্ন উৎস থেকে যে বেতন সেই বেতন এবং কর অব্যাহতি এবং কোনগুলো করযোগ্য আয় সেগুলো দেখব। জেনে নেওয়া যাক কোন কোন আয় করযোগ্য। 1. মূল বেতন বা বেসিক স্যালারি পুরোটাই করযোগ্য। 2. বোনাস, ঈদ বোনাস, ইনসেন্টিভ বোনাস পুরোটাই করযোগ্য। বাসা ভাড়া, মূল বেতন বা বেসিক স্যালারির 50% বা বছরে 3 লক্ষ টাকা, এই দুইয়ের মধ্যে যেটি কম
সেই পরিমাণ অর্থের উপর কর দিতে হবে না। 4. চিকিৎসা ভাতা। মূল বেতন বা বেসিক স্যালারির সর্বোচ্চ 10% বা বাৎসরিক 1,20,000 টাকা, এই দুইয়ের মধ্যে যেটি কম। 5. যাতায়াত ভাতা। যারা গাড়ি সুবিধা পান না, বাৎসরিক সর্বোচ্চ 30,000 টাকা পর্যন্ত করমুক্ত। যাতায়াত ভাতা যারা গাড়ি সুবিধা পান, আপনি যে পরিমাণ অর্থ পেয়ে থাকেন না কেন, আপনার মূল বেতনের বা বেসিক স্যালারির 5% অথবা বাৎসরিক 60,000 টাকা, এই দুইয়ের মধ্যে যেটি সর্বোচ্চ তা আপনার করযোগ্য আয় হিসাবে বিবেচিত হয়। প্রভিডেন্ট ফান্ড যদি অনুমোদিত হয়, শুধুমাত্র নিয়োগকর্তার অংশ করযোগ্য আয় হিসাবে গণ্য করতে হবে। 8. উপরোক্ত আয়ের বাইরে অন্য যে কোনো, যেমন বিনোদন ভাতা, বাৎসরিক ছুটির সাথে প্রাপ্য ভাতা, ওভারটাইম, হাউস মেনটেন্যান্স ভাতা, সুদ আয় ইত্যাদি আয় 100% করযোগ্য আয়। উদাহরণস্বরূপ আমরা একজন ব্যাংক কর্মকর্তা, বেসরকারি চাকরিজীবীর যে স্যালারি স্ট্রাকচার, উদাহরণস্বরূপ সেটা দেখব। যেমন তার বেসিক স্যালারি হচ্ছে 4,93,740 টাকা, যা পুরোটাই করযোগ্য। তার হাউস রেন্ট হচ্ছে 2,46,870 টাকা। আমরা জানি হাউস রেন্ট বা বাড়ি ভাড়া 50% পর্যন্ত কর অব্যাহতিপ্রাপ্ত। যেহেতু তার বেসিক স্যালারি হচ্ছে 4,93,740 টাকা, তার 50% হচ্ছে 2,46,870 টাকা, পুরোটাই কর অব্যাহতিপ্রাপ্ত, অর্থাৎ করযোগ্য আয় তার এক্ষেত্রে নেই, পুরোটাই সে অব্যাহতি পেয়েছে। তারপরে এখানে আছে তার কনভেন্স অ্যালাউন্স বা যাতায়াত ভাতা, সেটা হচ্ছে 29,640 টাকা। যেহেতু 30,000 টাকা পর্যন্ত কনভেন্স অ্যালাউন্স কর অব্যাহতিপ্রাপ্ত, এই জন্য পুরোটাই কর অব্যাহতিপ্রাপ্ত হবে। তার মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 74,100 টাকা। যেহেতু মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে বলা হচ্ছে বেসিক স্যালারির 10% অথবা 1,20,000 টাকার মধ্যে যেটি কম। যেহেতু তার বেসিক স্যালারি 4,93,740 টাকা, তার 10% 49,374 টাকা, এবং অবশিষ্ট যে টাকাটা রয়েছে সেটা করযোগ্য হবে। আর হাউস মেনটেন্যান্স অ্যালাউন্স 14,820 টাকা। এক্ষেত্রে হাউস মেনটেন্যান্স অ্যালাউন্স, যেহেতু আদার্স যে অ্যালাউন্সগুলো আছে সেগুলো করযোগ্য, সুতরাং পুরোটাই করযোগ্য হবে। ইউটিলিটি অ্যালাউন্স হচ্ছে 14,820 টাকা, পুরোটাই করযোগ্য। ব্যাংক কন্ট্রিবিউশন প্রভিডেন্ট ফান্ড, এটাও করযোগ্য হবে, 49,374 টাকা। বোনাস, ফেস্টিভ্যাল, উৎসব বোনাস যেহেতু পুরোটাই করযোগ্য, সেহেতু 82,290 টাকা পুরোটাই করযোগ্য হবে। এক্স গ্রেসিয়া 16,323 টাকা, পুরোটাই করযোগ্য হবে। বোনাস, বৈশাখী বোনাস 8,502 টাকা, পুরোটাই করযোগ্য হবে। লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স 49,280 টাকা, পুরোটাই করযোগ্য হবে। তার টোটাল স্যালারি হচ্ছে 11,04,579 টাকা। কর অব্যাহতিপ্রাপ্ত বা ট্যাক্স এক্সেমটেড হচ্ছে 3,25,884 টাকা, এবং নিট করযোগ্য বা ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 7,78,695 টাকা। বেসরকারি ব্যাংক কর্মকর্তার ক্যালকুলেশন, সেই ট্যাক্স ক্যালকুলেশন শিটটি দেখব। এখানে দেখা যাচ্ছে যে যেহেতু তিনি 65 বছরের কম বয়সী বাংলাদেশি পুরুষ ব্যক্তি, সুতরাং তার 3 লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত, অর্থাৎ 3 লক্ষ টাকা পর্যন্ত তাকে কোনো কর দিতে হবে না। যেহেতু তার টোটাল ইনকাম হচ্ছে 7,78,695 টাকা, তার মধ্যে 3 লক্ষ টাকা করমুক্ত সীমায়, সুতরাং তার 4,78,695 টাকার উপরে ট্যাক্স দিতে হবে। তো 4,78,695 টাকার থেকে প্রথম যে 1 লক্ষ টাকার উপরে 5% হারে 5,000 টাকা কর, এবং পরবর্তী 3 লক্ষ টাকার উপর 10% হারে 30,000 টাকা, এবং অবশিষ্ট 78,695 টাকার উপরে 15% হারে 11,804 টাকা, সর্বমোট তাকে 46,804 টাকা কর দিতে হবে। যদি কোনো করদাতার করমুক্ত যে সীমা, সেই সীমা অতিক্রম করে, তাহলেই শুধুমাত্র তাকে আয়কর দিতে হবে। আর যদি করমুক্ত সীমা অতিক্রম না করে,
তাহলে তাকে কোনো করই দিতে হবে না। তবে যদি তিনি নিয়মিত রিটার্ন দাতা হয়ে থাকেন তাকে অবশ্যই রিটার্ন জমা দিতে হবে। আমরা এ পর্যায়ে দেখব করমুক্ত আয়ের সীমা কত, অর্থাৎ আপনার করযোগ্য আয় কত টাকা কম হলে আপনাকে কোনো করই দিতে হবে না। আপনি 65 বছরের কম বয়সী পুরুষ করদাতা হলে আপনার করমুক্ত আয় সীমা হচ্ছে 3 লক্ষ টাকা। আপনি মহিলা করদাতা বা আপনার বয়স 65 বছরের বেশি হলে আপনার জন্য করমুক্ত আয় সীমা হচ্ছে 3,50,000 টাকা। আপনি প্রতিবন্ধী করদাতা হলে আপনার জন্য করমুক্ত আয় সীমা হচ্ছে 4,50,000 টাকা। গ্যাজেটভুক্ত যোদ্ধা আহত মুক্তিযোদ্ধা হলে আপনার করমুক্ত আয় সীমা হচ্ছে 4,75,000 টাকা। এছাড়া যদি আপনার কোনো প্রতিবন্ধী সন্তান থাকে, আপনি কোনো প্রতিবন্ধী সন্তানের অভিভাবক হলে আপনার যে করমুক্ত সীমা তার থেকে আরও 50,000 টাকা বেশি হবে। এক্ষেত্রে স্বামী এবং স্ত্রী দুজনেই যদি করদাতা হন তাহলে স্বামী অথবা স্ত্রীর মধ্যে থেকে যে কোনো একজন এই অতিরিক্ত যে 50,000 টাকার সুবিধা নিতে পারবেন। আমরা এই পর্যায়ে জানব করের হার নিরূপণ। করমুক্ত সীমা পরবর্তী 1 লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের উপর কর দিতে হবে শতকরা 5% হারে। পরবর্তী যে 3 লক্ষ টাকা, সেই 3 লক্ষ টাকার উপরে করযোগ্য আয়ের উপর কর দিতে হবে 10% হারে। তৎপরবর্তী 4 লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের উপর কর দিতে হবে 15% হারে। পরবর্তী 5 লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের উপর কর দিতে হবে 20% হারে এবং অবশিষ্ট আয়ের উপরে কর দিতে হবে শতকরা 25% হারে। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, যদি কোনো ব্যক্তির করমুক্ত যে সীমা সেই সীমা অতিক্রম করে তাহলে তাকে মিনিমাম আয়কর দিতে হবে। ধরে নিলাম কোনো ব্যক্তির বয়স 25 বছর, তার করমুক্ত আয়ের সীমা হচ্ছে 3 লক্ষ টাকা, কিন্তু তার আয় হচ্ছে 3 লক্ষ টাকার সামান্য ঊর্ধ্বে। ধরে নিলাম তার ইনকাম হচ্ছে 3,05,000 টাকা। যেহেতু তার করমুক্ত যে আয়ের সীমা সেই সীমা অতিক্রম করেছে, তাকে অবশ্যই মিনিমাম যে আয়কর বা ন্যূনতম যে আয়কর সেটা প্রদান করতে হবে। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাসিন্দা হলে তাকে মিনিমাম আয়কর বা ন্যূনতম আয়কর তাকে 5,000 টাকা প্রদান করতে হবে এবং এই সিটি কর্পোরেশনগুলোর বাইরে অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় তাকে ন্যূনতম আয়কর 4,000 টাকা প্রদান করতে হবে। যদি উনি সিটি কর্পোরেশনের বাসিন্দা না হয়ে ইউনিয়ন পরিষদ বা পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে তাকে ন্যূনতম আয়কর 3,000 টাকা পরিশোধ করতে হবে। যদি কারো করযোগ্য আয় করমুক্ত আয়ের যে সীমা সেটার চাইতে কম হয় তাহলে তাকে কোনো করই দিতে হবে না। আবার যদি আপনি ন্যূনতম আয়করদাতা হয়ে থাকেন তাহলে আপনি বিনিয়োগজনিত কোনো আয়কর রেয়াতের যে সুবিধা সেই সুবিধা পাবেন না। তৃতীয় ধাপ, এই ধাপে আমরা আলোচনা করব সর্বোচ্চ আয়কর রেয়াত পাওয়ার জন্য সর্বনিম্ন কত টাকা বিনিয়োগ করতে হবে। আপনি কত টাকা কর রেয়াত সুবিধা পাবেন তা নির্ভর করে আপনি সংশ্লিষ্ট অর্থ বছরে কত টাকা নতুন বিনিয়োগ করেছেন তার উপর। কিন্তু এর মানে এই নয় যে আপনি আনলিমিটেড বিনিয়োগ করলেই আপনি আনলিমিটেড কর মওকুফ বা কর রেয়াতের সুবিধা পাবেন। আপনি আপনার আয়ের টাকা বিনিয়োগ করতে পারেন, চাইলে ঋণ নিয়েও বিনিয়োগ করতে পারেন, কিন্তু একটি নির্দিষ্ট অঙ্কের বাইরে যত টাকাই বিনিয়োগ করেন না কেন একটি নির্দিষ্ট অঙ্কের বেশি কর রেয়াত বা কর সুবিধা পাবেন না। এই জন্য এই ধাপটির নাম দেওয়া হয়েছে সর্বোচ্চ আয়কর রেয়াত পাওয়ার জন্য সর্বনিম্ন কত টাকা বিনিয়োগ করতে হবে। তাহলে আপনাকে সর্বোচ্চ কর রেয়াত সুবিধা পেতে হলে ধরা যাক আপনার করযোগ্য আয় 21 লক্ষ টাকা, যার মধ্যে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার অংশ 1 লক্ষ টাকা। তাহলে আপনাকে সর্বোচ্চ কর রেয়াত সুবিধা পেতে হলে 5 লক্ষ টাকা সংশ্লিষ্ট আয় বছরে বিনিয়োগ করতে হবে, অর্থাৎ 25%। 5 লক্ষ টাকা বিনিয়োগ করলে সর্বোচ্চ যে কর রেয়াতের সুবিধা সেই সুবিধাটি আপনি পাবেন। কর রেয়াত সংক্রান্ত আমাদের একটি আলাদা ভিডিও আছে, আমরা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিব অথবা আই বাটনে ক্লিক করে সেই কর রেয়াত সংক্রান্ত ভিডিওটি দেখতে পারেন। সুতরাং এই ভিডিওটিতে আমরা কর রেয়াত সংক্রান্ত বিস্তারিত আলোচনা করলাম না। উদাহরণস্বরূপ আমরা যে ট্যাক্স রিটার্নের 4র্থ পেজটিতে যদি যাই, আমরা
যে বেসরকারি ব্যাংক কর্মকর্তার ট্যাক্স রিটার্নটি করছিলাম, তার যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টে দেখা যাচ্ছে যে তিনি গভর্নমেন্ট সেভিংস সার্টিফিকেট বা সঞ্চয়পত্রে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। এনবিআর কর্তৃক স্বীকৃত যে প্রভিডেন্ট ফান্ড, সেই প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা কর্তৃক 49,374 টাকা এবং যিনি এমপ্লয়ি উনিও সমপরিমাণ টাকা প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করেছেন। তো 49,374 গুণন 2 অর্থাৎ 98,748 টাকা প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ হয়েছে। তাহলে এই বেসরকারি কর্মকর্তার সঞ্চয়পত্র বা গভর্নমেন্ট সেভিংস সার্টিফিকেট 1 লক্ষ টাকা এবং 98,748 টাকা প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ হয়েছে। সুতরাং তার টোটাল মোট বিনিয়োগ হচ্ছে 1,98,748 টাকা। পঞ্চম ধাপ বা চূড়ান্ত পদেয় আয়কর বের করা। দ্বিতীয় ধাপে প্রাথমিক যে আয়কর বের করেছিলাম তা থেকে চতুর্থ ধাপে বের করা আয়কর রেয়াত বাদ দিলে চূড়ান্ত পদেয় আয়কর বের করতে হবে এবং আয়কর হিসাব শেষ হবে। এবং উক্ত আয়কর যদি আমরা সেটা চালানের মাধ্যমে অথবা পে অর্ডারের মাধ্যমে আমরা পরিশোধ করতে পারবো। অনুমোদনযোগ্য বিনিয়োগ বলতে যে টাকাটাকে বোঝানো হয় সেটা হলো যে টাকাটা অ্যাকচুয়াল ইনভেস্ট করেছেন। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি তার প্রভিডেন্ট ফান্ড এবং সেভিংস সার্টিফিকেটে 1,98,000 টাকা বিনিয়োগ করেছেন এবং আইনে যেটা বলা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট অ্যাডমিসেবল ইজ 25% অফ টোটাল ট্যাক্সেবল ইনকাম। অর্থাৎ তার যে করযোগ্য আয়, সেই করযোগ্য আয়ের 25% এর বেশি হতে পারবে না এবং সর্বোচ্চ 1.5 কোটি টাকা, এই তিনটির মধ্যে যেটি কম। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি তার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 1,98,748 টাকা এবং টোটাল তার বিনিয়োগযোগ্য করযোগ্য আয়ের 25% অর্থাৎ 1,94,674 টাকা এবং 1.5 কোটি টাকার মধ্যে সবচেয়ে কম হলো 1,94,674 টাকা। অর্থাৎ এই 1,94,674 টাকা সবচেয়ে কম হওয়াতে এই পরিমাণ টাকাই অ্যালাওয়েবল ইনভেস্টমেন্ট বা অনুমোদনযোগ্য বিনিয়োগ হিসাবে বিবেচিত হবে এবং এই 1,94,674 টাকার 15% অর্থাৎ 29,201 টাকা কর রেয়াত বা কর ছাড় পাবেন এবং সেই হিসাবে যেহেতু উক্ত বেসরকারি কর্মকর্তার করযোগ্য আয় ছিল ট্যাক্স লায়াবিলিটি বা ট্যাক্স লায়াবল বা তার কর দায় হয়েছিল 46,804 টাকা এবং তিনি কর রেয়াত বা কর ছাড় পেলেন 29,201 টাকা। সুতরাং তাকে ইনকাম ট্যাক্স পেয়েবল বা আয়কর প্রদান করতে হবে 17,603 টাকা। এই ভিডিওর শুরুতে উদাহরণস্বরূপ একজন ব্যাংক কর্মকর্তার যে আয়কর বিবরণী, সেই বিবরণীটি আমরা দেখিয়েছিলাম। সেই বিবরণীতে আমরা টোটাল ট্যাক্স ক্যালকুলেশন করে তাকে কত টাকা সর্বশেষ আয়কর দিতে হয়েছিল সেটি আমরা দেখিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। একজন বেসরকারি ব্যাংক কর্মকর্তার তার যে স্যালারি স্ট্রাকচার, তার এই স্যালারি স্ট্রাকচারে দেখা যায় যে তার ট্যাক্স ডিডাক্ট অ্যাট সোর্স, অর্থাৎ তার বেতনের সাথে সাথে কিছু টাকা আয়কর বাবদ কেটে নিয়েছে। সেটা হচ্ছে এই রিটার্নে দেখা যাচ্ছে তাকে বেতনের সাথে সাথে তার 5,004 টাকা ট্যাক্স ডিডাক্ট অ্যাট সোর্স অর্থাৎ উৎস থেকে কর্তন করা হয়েছে। তার বেতন দেওয়ার সময় এই টাকাটা ট্যাক্স বাবদ বা আয়কর বাবদ কেটে রাখা হয়েছে। তো আমরা এবার মূল রিটার্নে যাচ্ছি। মূল রিটার্নে দেখা যায় প্রথম পেজটি আমরা কিভাবে পূরণ করতে হবে আমাদের আজকের এই ভিডিওর আলোচনায় আমরা প্রথমেই দেখিয়েছি কিভাবে প্রথম পেজটি পূরণ করতে হয়। সুতরাং প্রথম পেজটি নিয়ে আমরা আলোচনা করলাম না।
আমরা দ্বিতীয় যে পেজটি সেই পেজটি নিয়ে আলোচনা করব, কারণ দ্বিতীয় পেজটি আমরা বলেছিলাম যে আমরা পরে সেই দ্বিতীয় পেজটি কীভাবে পূরণ করতে হয় আয়কর রিটার্নের সেই পেজটি সম্পর্কে আমরা আলোচনা করব। তো দ্বিতীয় পেজে প্রথমেই দেখা যাচ্ছে একে যেটা আছে সেটা হচ্ছে স্যালারি বা বেতন, অর্থাৎ বেতন বা স্যালারি থেকে তার আয় কত। আমরা যে ট্যাক্স ক্যালকুলেশনে অর্থাৎ আমরা যে 3 নাম্বার পেজটি করেছিলাম সেই 3 নাম্বার পেজে তার এই বেসরকারি কর্মকর্তার টোটাল আয় ছিল 11,04,579 টাকা। এই টোটাল যে বেতন সেই বেতন থেকে তিনি কর অব্যাহতি পেয়েছিলেন 3,25,884 টাকা এবং তাকে নেট ট্যাক্সেবল ইনকাম বা করযোগ্য আয় দিতে হবে বা নেট করযোগ্য আয় হয়েছে 7,78,695 টাকা। তো আমরা 2 নম্বর যে পেজ সেই পেজের প্রথমে স্যালারি বা বেতনাদি বাবদ তার আয় 7,84,695 টাকা দিয়েছি এবং 10 নম্বর কলামে 10 নম্বর যে প্যারা রয়েছে সেই 10 নম্বর প্যারাতে আমরা অর্থাৎ যদি তার স্যালারি ছাড়া অন্য কোনো ইনকাম নেই তো আমরা ধরে নিলাম বা এই বেসরকারি কর্মকর্তার তার বেতনাদি ছাড়া অন্য কোনো আয় না থাকায় আমরা 10 নম্বরে তার 7,78,695 টাকা বেতনাদি বাবদ যে ইনকাম সেই ইনকামটা দিয়েছি। আর যদি তার অন্যান্য ইনকাম থাকতো তাহলে আমরা সেখানে 2, 3, 4 অর্থাৎ অন্যান্য কলামে অন্যান্য প্যারাতে সেটা উপস্থাপন করতাম। যেমন এখানে 2-এ দেওয়া আছে সিকিউরিটি বাবদ যদি তার আয় থাকে, হাউস প্রপার্টি অর্থাৎ বাড়ি ভাড়া বাবদ যদি আয় থাকে, এগ্রিকালচার ইনকাম কৃষি বাবদ আয় থাকে, বিজনেস আর প্রফেশন ব্যবসায় বাবদ আয় থাকে, অর্থাৎ অন্যান্য আয়গুলো থাকলে সেখানে আমরা ইনপুট দিতাম। এখানে যেহেতু অন্যান্য আয় নেই সুতরাং আমরা 7,78,695 টাকা টোটাল যোগটা আমরা দেখিয়ে দিয়েছি। অতঃপর আমরা এই আয়ের উপরে তার ট্যাক্স কত সেটা আমরা একটা সেপারেট বা আলাদা একটা পৃষ্ঠাতে ট্যাক্স ক্যালকুলেশন করেছি। ট্যাক্স ক্যালকুলেশন করে সেখানে দেখা গেছে যে অর্থাৎ তার কোনো যদি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ না থাকে অর্থাৎ আয়কর রেয়াত বাদ দেওয়ার পূর্বে তার টোটাল ট্যাক্স লায়াবিলিটি বা তাকে ট্যাক্স পে করতে হতো 46,804 টাকা। যেহেতু তার বিনিয়োগ ছিল এবং সেই বিনিয়োগের ক্যালকুলেশনটা আমরা দেখিয়েছি, সেই বিনিয়োগে 1,94,674 টাকা যেটা তার অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট অর্থাৎ এর বেশি সে বিনিয়োগ দেখাতে পারবে না, তার উপরে 15% ট্যাক্স 29,201 টাকা রিবেট হিসাবে তার ট্যাক্স থেকে বাদ গিয়েছে। তাকে ইনকাম ট্যাক্স পে করতে হয়েছে 17,603 টাকা এবং তার যেহেতু ট্যাক্স ডিডাক্ট অ্যাট সোর্স অর্থাৎ উৎসে তার কাছ থেকে কর্তন করা হয়েছিল 5,004 টাকা, সুতরাং তাকে ট্যাক্স পে করতে হয়েছে 12,599 টাকা। তো আমরা 2 নম্বর পেজে 13 নম্বর যে প্যারাটা রয়েছে সেখানে আমরা লিখে দিয়েছি যে ট্যাক্স লায়াবল অন টোটাল ইনকাম অর্থাৎ ওই ক্যালকুলেশনের পরে তার 46,804 টাকা তাকে আয়কর প্রদান করতে হতো। তো তারপরে 14 নম্বরে তার ট্যাক্স রিবেট পেয়েছে সে 29,201 টাকা, সেটা দেখিয়েছি। এবং অর্থাৎ 13 নম্বর যে প্যারা টোটাল ইনকাম থেকে রিবেট বাদ দেওয়ার পরে তাকে ট্যাক্স পে করতে হবে 17,603 টাকা। 16 নম্বর প্যারার এ কলামে 16 নম্বর প্যারার এ পার্টে আমরা দেখিয়েছি ট্যাক্স ডিডাক্ট অ্যাট সোর্স অর্থাৎ তার উৎসের যে টাকা ট্যাক্সটা কর্তন করা হয়েছে বা কেটে নেওয়া হয়েছে 5,004 টাকা, সেই টাকাটা বাদ দিক সেই টাকাটা লিখেছি। এবং 16 সিতে তাকে পে অর্ডারের মাধ্যমে যে 12,599 টাকা প্রদান করতে হয়েছে ট্যাক্স পরিশোধ বাবদ সেই টাকাটা দেখিয়েছি। অর্থাৎ উৎসে কর্তন এবং পে অর্ডার এ দুটি যোগ করলে 17,603 টাকা তার আয়কর বাবদ প্রদান করা হয়েছে। আমরা একটি অর্থাৎ আয়কর রিটার্নের 3 নম্বর পৃষ্ঠাটি সম্পর্কে পূর্বে আলোচনা করা হতে 3 নম্বর পৃষ্ঠাটি সম্পর্কে পুনরায় আলোচনা করলাম না। 4 নম্বর পেজ হচ্ছে ইনভেস্টমেন্ট অর্থাৎ কী কী ইনভেস্ট করেছে আয়করদাতা কী কী ইনভেস্ট করেছেন তার একটা তালিকা, সেই তালিকা এবং নিচের অংশে যেটা রয়েছে সেটা হচ্ছে লিস্ট অফ ডকুমেন্টস ফার্নিশ অর্থাৎ কী কী এই আয়কর রিটার্নের সাথে আপনি আলাদা আলাদা করে অর্থাৎ প্রয়োজনীয় কী কী ডকুমেন্ট লিস্ট অফ ডকুমেন্টসে দিচ্ছি হচ্ছে আমরা যে আলাদা একটা সেপারেট শিটে
অ্যাকাউন্ট ও ট্যাক্স ক্যালকুলেশন করেছি সেটা, তারপরে হচ্ছে ব্যাংক কর্তৃক বা নিয়োগকর্তা কর্তৃক তাকে যে স্যালারি স্ট্রাকচারের যে একটা ডকুমেন্টস দিয়েছে এবং সেটার মধ্যে যে ট্যাক্স পেমেন্ট করেছে সেটা যে উল্লেখ আছে সেই কপিটা আমরা দিচ্ছি। পাশাপাশি সঞ্চয়পত্রের কপি দিচ্ছি, প্লাস হচ্ছে পে অর্ডারের কপি দিয়ে দিচ্ছি। 5 নম্বর যে পৃষ্ঠা, সেই 5 নম্বর পৃষ্ঠায় হচ্ছে রিটার্ন প্রদানকারীর অ্যাসেট এবং লাইবিলিটি, অর্থাৎ সম্পদ এবং দায়ের যে তালিকা, সেই তালিকাগুলো। যেমন 1 নম্বরে আছে তার ব্যবসায়িক, যেহেতু ব্যবসায়ী না, যেহেতু চাকরিজীবী, সুতরাং 1 নম্বরটা তার জন্য অ্যাপ্লিকেবল না। তার যে এগ্রিকালচার প্রপার্টি বা কৃষি প্রপার্টি বা কৃষি জমি, এবং 2 হচ্ছে কৃষি জমি, 3 হচ্ছে অকৃষি জমি, অর্থাৎ বাড়ি ঘর দালান করা যদি থাকে সেগুলোর মূল্য এবং সেগুলোর যে ক্রয় মূল্য, সেই মূল্য দেখাতে হবে। আর যদি প্রত্যেক কোয়ারির সূত্রে পেয়ে থাকেন তাহলে সেখানে ক্রয় মূল্য লেখার দরকার নেই, সেখানে ডিটেল একটা লিখে দেবেন যে কী পরিমাণ প্রপার্টি আপনি পেয়েছেন প্রত্যেক সূত্রে। আর যদি খরিদ সূত্রে পেয়ে থাকেন তাহলে দলিলের নাম্বার সহ কত টাকা দিয়ে খেয়েছেন, ক্রয় মূল্য উইথ রেজিস্ট্রেশন খরচ সহ এখানে লিখতে হবে। আর শেয়ার মার্কেটে যদি ইনভেস্টমেন্ট থাকে সেই ইনভেস্টমেন্ট, সঞ্চয়পত্রের ইনভেস্টমেন্ট, প্রাইস বন্ড, ল্যাপটপ, অর্থাৎ অন্যান্য ইনভেস্টমেন্ট থাকলে ইনভেস্টমেন্টগুলো এখানে লিখতে হবে। তারপরে হচ্ছে যদি গাড়ি থাকে তাহলে গাড়ি লিখতে হবে এবং গাড়ির ক্রয় মূল্য উইথ রেজিস্ট্রেশন খরচ সেটা সহ এখানে লিখতে হবে। স্বর্ণ থাকলে স্বর্ণ, ফার্নিচার, ইলেকট্রনিক সামগ্রী এবং ব্যবসা বহির্ভূত যে ক্যাশ, সেই ক্যাশ থাকলে ক্যাশ লিখতে হবে। 6 নম্বর যে পৃষ্ঠা, সেই 6 নম্বর পৃষ্ঠাতেও ওই ব্যালেন্সের পরবর্তীতে তার যদি দায় থাকে সেই দায় এবং মোট সম্পদ থেকে দায় বাদ দেওয়ার পরে যে টোটাল ইনকাম, সেই ইনকামটা এই পৃষ্ঠায় লিখতে হবে। 7 নম্বর পৃষ্ঠাতে আয়করদাতা বা রিটার্ন প্রদানকারীর খরচ, সেই খরচের তালিকাটা দিয়ে দিতে হয়েছে। এবং নিচের দিকে হচ্ছে যে অ্যাকনলেজমেন্ট রিসিভ বা অ্যাকনলেজমেন্ট নিব, অর্থাৎ আমরা রিটার্নটি জমা দেওয়ার পরে আয়কর অফিস থেকে আমাদেরকে যেই অ্যাকনলেজমেন্ট বা প্রাপ্তি স্বীকারপত্র যেটা দিবে, সেটার নিচের যে অংশটা, সেই অংশটা হচ্ছে এটা। এবং 8 নম্বর পৃষ্ঠায় হচ্ছে নিয়মাবলী দেওয়া আছে এবং অ্যাকনলেজমেন্ট রিসিপ্টের যে বিপরীত পাশটা, অপর পাশটা, সেই পাশটা হচ্ছে, সেই পাশটাতে আমাদের নিচে পূরণ করে দিতে হবে আমরা এই রিটার্নে কত টাকা ইনকাম দেখালাম, কত টাকা ট্যাক্স প্রদান করলাম, তার এই বছর শেষে তার নিট সম্পত্তির পরিমাণ কত সেটা। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।